নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার বর্ণ নির্মিত 7 নম্বর ক্লাস আর টোটাল 70 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, কেননা সাহিত্যের ইতিহাস বোঝাতে গিয়ে বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না। বরং যদি বিষয়টাকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করে দেওয়া যায়, সেটাই অনলাইন শিক্ষার্থী বন্ধুদের পক্ষে অনেকটাই সুবিধার। সেই কারণে বন্ধু আজও আমি বোর্ড ওয়ার্ক করব না, তোমাদের গোটা বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মীর কাসিম। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, মীর কাসিম অক্ষয় কুমার মৈত্রের লেখা। এখানে কাসিম আলী খাঁর সিংহাসনে আরোহণ থেকে শুরু করে ইংরেজ কোম্পানির হাতে তার পরাজয় এবং পতন পর্যন্ত সমস্ত ঘটনা তুলে ধরা হয়েছে। এখানে লেখকের মৌলিকতা এবং গবেষণা শক্তির পরিচয় কিন্তু পাওয়া গেছে। পরবর্তী গ্রন্থ মীরাবাই, এটা একটা বাংলা ধর্মমূলক নাটক, লিখেছিলেন কিন্তু রাজকৃষ্ণ রায়। দিল্লীশ্বর আকবর একদিন চিতরের রানা কুম্বের মহিষী হরিভক্তি পরায়ণা মীরাবাইকে দেখার জন্য তানসেনের সঙ্গে বৈষ্ণব বেশে চিতরে আসেন এবং তাকে দেখে এবং তার সঙ্গীত শ্রবণ করে তিনি মুগ্ধ হন। রানা কুম্ভ তার এক সহচরের মুখে এই সংবাদ শুনে মীরাকে দুশ্চারিণী মনে করেন। সেই দুর্বৃত্ত সহচর মীরা যে অবিশ্বাসনী সেটা নানা কৌশলে রানাকে বুঝিয়ে দেন। মীরা স্বামী কর্তৃক বিতাড়িত হয়ে বৃন্দাবনে গমনপূর্বক সেখানে রূপগোস্বামীর শিষ্যা হন, কিন্তু পরে কুম্ভ মীরাকে নির্দোষ বলে বুঝতে পারেন এবং পত্নীর উদ্দেশ্যে বৃন্দাবনে গমন করেন। মীরা স্বামীর সকল অপরাধ বিস্মৃত হয়ে তাকে ভগবানের যুগল রূপ দর্শন করান। এটাই হচ্ছে রাজকৃষ্ণ রায়ের মীরাবাই বাংলা ধর্মমূলক নাটকের প্রধান বিষয়। পরবর্তী গ্রন্থ মুকুর। মুকুর একটা কবিতা পুস্তক, যেটা লিখেছিলেন কিন্তু রমণীমোহন ঘোষ। এই কবিতা পুস্তকে কবির কিছু সুন্দর সুন্দর স্বাভাবিক মাধুর্যপূর্ণ কবিতা কিন্তু জায়গা পেয়েছে। পরবর্তী গ্রন্থ মুকুল মঞ্জুরা, এটা একটা বাংলা মিলনান্তক নাটক এবং লিখেছিলেন মুকুল মঞ্জুরা গিরিশচন্দ্র ঘোষ। বিষয়টা এরকম ছিল যে পান্ডিয়ান অধিপতি বীরসেন তার প্রথমা পত্নীর গর্ভজাত পুত্র মুকুল ধীবিহীন হয় বলে দ্বিতীয়বার বিয়ে করেন এবং সেই দ্বিতীয় পত্নীর গর্ভে ক্ষিতিধর নামে তার পুত্র হয়। বলছে নররাজ্ঞী সপত্নীর প্রতি ঈর্ষান্বিত হয়ে একদিন রাজাকে বলেন যে মুকুল তার পুত্র ক্ষিতিধরকে বধ করতে উদ্যত হয়েছিল। রাজা এটা শুনে মুকুলকে বধ করতে আজ্ঞা দেন। মুকুলও তার মাতা পালিয়ে গিয়ে কেরলী রাজ্যে এক সন্ন্যাসীর আশ্রমে বাস করেন। সেখানে কেরলী রাজকন্যা মঞ্জুরার সঙ্গে তার প্রেম হয়। কেরলীরাজ প্রথমে মুকুলকে জানতে পারেনি, পরে তার প্রকৃত পরিচয় অবগত হয়ে মঞ্জুরার সঙ্গে মুকুলের বিয়ে দেয়। এটাই এই নাটকের কিন্তু প্রধান বিষয়। পরবর্তী গ্রন্থ মুক্তি। মুক্তি হচ্ছে অনুরূপা দেবীর লেখা একটা ছোট গল্প বলতে পারো। বিষয়টা এরকম যে পতিহীনা হিন্দু রমণীর পক্ষে মৃত্যুই মুক্তি। রমেন্দু ধনির সন্তান মজফ্ফরের নূতন ডাক্তারি করছে। রমেন্দুর পিতার প্রতিবেশী কন্যা সহলার সঙ্গে তার আশৈশব প্রেম। সহলার পিতা দরিদ্র হলেও সহলার রূপগুণে মুগ্ধ হয়ে রমেন্দুর মাতা তাকে বধূরূপে নিজ গৃহে আনেন এবং এটা এক প্রকার স্থির ছিল। কিন্তু সহলার পিতা যক্ষারোগে মৃত্যুমুখে পতিত হতে দেখে রমেন্দুর পিতা সহলার সঙ্গে রমেন্দুর বিয়ে দিতে অসম্মত হয়। একজন বিপত্নিক পৌরের সঙ্গে সহলার বিবাহ হয়ে গেল। একদিন রাত্রে একটি দাসী এসে রমেন্দুকে তাদের বাড়ি যাইবার জন্য ধরে আনে। রমেন্দু অগত্যা অনুরোধ এড়াতে না পেরে গভীর রাত্রে দাসীর অনুগমন করে এবং রোগীর কক্ষে প্রবেশ করে সরলাকে দেখে বুঝতে পারে যে রোগী সরলার স্বামী।
সরলার স্বামীর প্লেগ হয়েছিল, তিনি রক্ষা পাইলেন না। রমেন্দু অসহায় সরলাকে তার আশ্রয়ে নিয়ে গিয়ে মানে নিয়ে যেতে চাইল, কিন্তু রমেন্দু এখনও অবিবাহিত জানতে পেরে সরলা কোনো মতেই স্বীকৃত হয় না। পরমেশ্বর অনাথাকে আশ্রয় দিলেন। সরলাও প্লেগে আক্রান্ত হয়ে মৃত স্বামীর অনুগমন করল। তখন সরলা মৃত্যুর পূর্বে রমেন্দুকে বিবাহ করতে অনুরোধ জানালো, কিন্তু পূর্বস্মৃতি স্মরণ করে রমেন্দুকে বিবাহ করবে এইরূপ প্রতিশ্রুতি দিতে কিন্তু পারল না। এটাই হচ্ছে মুক্তি গল্পের বিষয়। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। পরবর্তী গ্রন্থ হচ্ছে মুগ্ধ বোধং ব্যাকরণম। এটা হচ্ছে বোপদেব গোস্বামীর কৃত একটা সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। এটা পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে যে মুগ্ধ বোধং ব্যাকরণম গ্রন্থটা কার লেখা, উত্তর বোপদেব। পরবর্তী একটি উল্লেখযোগ্য গ্রন্থ মুচিরাম গুড়ের জীবনচরিত, 1884 সালে যার প্রকাশ। মুচিরাম গুড়ের জীবনচরিত একটা প্রবন্ধ, তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত প্রবন্ধ। এখানে নিরক্ষর সামান্য ব্যক্তিরাও তোষামদের সাহায্যে কিভাবে উচ্চ পদ লাভ করতে পারে তার একটা সুন্দর বিবরণ কিন্তু এখানটায় প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মুদ্রা রাক্ষস। এটা হচ্ছে একটা নামটা শুনে অবশ্যই তোমরা জানো, একটা জনপ্রিয় সংস্কৃত নাটক। বিশাখ দত্ত লেখা, প্রচুর পরীক্ষায় দেয় মুদ্রা রাক্ষস কার লেখা, বিশাখ দত্তের লেখা। এখানে মহামতি চাণক্য কূটনীতি বলে নন্দকে সংহার করে চন্দ্রগুপ্তকে পাটালিপুত্রের সিংহাসনে বসান। এরপর নন্দের মন্ত্রী রাক্ষস চন্দ্রগুপ্তের উচ্ছেদ এবং নন্দ বংশের সিংহাসন পুনঃপ্রাপ্তির জন্য ষড়যন্ত্র করতে থাকেন। কিন্তু কূটনীতি বিশারদ চাণক্য তার সকল ষড়যন্ত্র বিফল করে দেন এবং পরিশেষে তাকে চন্দ্রগুপ্তের অমাত্য পদ গ্রহণে বাধ্য করান। চন্দ্রগুপ্তের সিংহাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। এটাই এই নাটকের মূল উপাখ্যান। যতীন্দ্রনাথ ঠাকুর বলছে নাটক আকারে এর এক বঙ্গানুবাদ প্রকাশ করেছিলেন। পণ্ডিত হরিনাথ কৃত গদ্যানুবাদ কিছুদিন বিদ্যালয়ের পাঠ্য কিন্তু ছিল। মূল গ্রন্থের প্রণেতা আমাদের অর্থাৎ মূল গ্রন্থ যিনি লিখেছিলেন সেই সামন্তবাদিক বটেশ্বর দত্তের তিনি ছিলেন পুত্র। মহারাজ পৃথুর পুত্র কুমার বিশাখ দত্ত। এই পরিচয় সূত্রাধারের বক্তৃতায় কিন্তু আমরা পেয়েছি। উইলসন সাহেব অনুমান করেন আজমিরের চৌহান দলপতি পৃথুরাই গ্রন্থাগারের পিতা। তাহা হইলে গ্রন্থকার যে রচনাকাল সেটা আনুমানিক খ্রিস্টীয় 11 বা 12 শতাব্দী বলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মুর্শিদাবাদ কাহিনী, যেটা একটা বাংলা ইতিহাস গ্রন্থ। নিখিলনাথ রায় এটা লিখেছিলেন, মানে প্রণয়ন করেছিলেন। এখানে বাংলা, বিহার এবং উড়িষ্যার শেষ রাজধানী মুর্শিদাবাদের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মুর্শিদাবাদের প্রাচীন কাহিনী তথা রাজধানী স্থাপন এবং তার ক্রমোন্নতি, শেঠ বংশের বিবরণ, আলিবর্দী হইতে শেষ নবাব মীর কাসিমের শাসনকালের কাহিনী, পলাশী এবং উদয়নালার যুদ্ধ বিবরণ, মহারাজ নন্দকুমার, দেবী সিংহ, কান্তবাবু এবং গঙ্গা গোবিন্দ সিংয়ের বিবরণ প্রভৃতি এখানে সুন্দরভাবে কিন্তু তুলে ধরা কিন্তু হয়েছে। পরবর্তী গ্রন্থ মুর্শিদাবাদের ইতিহাস। বুঝতেই পারছো বন্ধু নামটা দেখে, এটা একটা বাংলা ইতিহাস গ্রন্থ। নিখিলনাথ রায় এটা লিখেছিলেন। এখানে প্রাচীনকাল থেকে আনুমানিক কাল পর্যন্ত মুর্শিদাবাদের অবস্থা, সেখানকার প্রসিদ্ধ স্থানসমূহ এবং রাজবংশের বিবরণ, পাঠান এবং মোগল শাসনের বিবরণ, মুর্শিদাবাদের মুসলমান নবাবদের কাহিনী, সেখানে বাংলা সাহিত্যের আলোচনা প্রভৃতি কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপর হচ্ছে মৃগাঙ্ক লেখা। নামটা শুনে বুঝতে পারছো বন্ধু, মৃগাঙ্ক লেখা একটা সংস্কৃত নাটিকা। এখানে ত্রিমল দেবের পুত্র বিশ্বনাথ দেব এটা লিখেছিলেন। কামরূপ রাজকন্যা মৃগাঙ্ক লেখার সঙ্গে কলিঙ্গরাজ কর্পূর তিলকের প্রেম সংক্রান্ত একটা ছোট্ট নাটিকা কিন্তু এই মৃগাঙ্ক লেখা।
দেখো বন্ধু, এই যে বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস খুবই ভাইটাল, গুরুত্বপূর্ণ ক্লাস। কেননা এটা শুধু বাংলা মিডিয়ামের ক্লাস 11-12 পাঠ্য নয়, সেই সঙ্গে তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, এটা কলেজের কোনো একটা সেমিস্টারে সাহিত্যের ইতিহাস পড়তে হয়, সেখানে 2, 6, 10 নম্বরের প্রশ্ন আসে, বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এখানটায় প্রশ্ন আসতে দেখা যায় যে এই গ্রন্থটা কার লেখা, বা অমুক চরিত্রটা কোথায় রয়েছে, বা এই গ্রন্থটার প্রকাশ সাল কত। সেদিক থেকে বন্ধু এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং আশা করি আমি বন্ধু তোমরা প্রত্যেকেই কিন্তু সেই গুরুত্বের কথা মাথায় রেখে খুব মনোযোগ সহকারেই তোমরা ক্লাসটা শোনো বা ক্লাসটা করো, তাতে বলার অপেক্ষা রাখে না। কারণ বন্ধু এতে তোমাদেরই উপকারটা অনেক বেশি, আর তোমাদের যাতে উপকারটা যত বেশি হয় আমি সেই চেষ্টাটাই কিন্তু আপ্রাণ করার চেষ্টাটা কিন্তু চালিয়ে যাই। পরবর্তী আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ মৃচ্ছকটিক। এটাও পরীক্ষায় খুব দেয় যে মৃচ্ছকটিক কার লেখা, এটাও পরীক্ষায় খুব আসে। এটা সংস্কৃত একটা নাটক, কবি শূদ্রক কিন্তু এটা লিখেছিলেন। এখানে কিন্তু মানে পরবর্তীকালে যখন মৃচ্ছকটিক আমি তোমার আলোচনা করেছি বসন্ত সেনা, তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে যতীন্দ্রনাথ ঠাকুর মানে যে নাটক, যতীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর একটা বঙ্গানুবাদ প্রকাশ করেছিলেন এই মৃচ্ছকটিকমের। কেউ কেউ বলেন যে গ্রন্থকার অবন্তীর রাজা ছিলেন। গ্রন্থপাঠে জানা যায় ইনি শতবৎসর রাজত্ব করে পুত্রকে রাজ্যভার দিয়ে স্বেচ্ছাক্রমে অগ্নিতে প্রবেশ করেন। মহাকবি ভাসের চারুদত্ত নাটক প্রকাশিত হবার পর জানা গিয়েছে মৃচ্ছকটিক উক্ত গ্রন্থের অনুকরণে রচিত হয়েছিল। অর্থাৎ ভাসের চারুদত্তের অনুকরণে কিন্তু মৃচ্ছকটিকম লিখেছিলেন কিন্তু কবি শূদ্রক। বিখ্যাত একটা সংস্কৃত নাটক কিন্তু এটা, মানে বলার অপেক্ষা রাখে না। শুধু বিখ্যাত নয়, যথেষ্ট কিন্তু খ্যাতি রয়েছে এর। আরেকটা পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মিঠে করা। তোমরা জানো বন্ধু, মিঠে করা হচ্ছে একটা বাংলা ব্যঙ্গকাব্য। এটা শ্রী বাহু প্রণীত, তিনি অর্থাৎ শ্রীরাহু এই মিঠে করা লিখেছিলেন। তোমার যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোরীয় কোমল কাব্যের কতকগুলি কবিতাকে ব্যঙ্গ করার অভিপ্রায়ে এটা লিখিত হয়েছিল। কালীপ্রসন্ন কাব্যবিশদ রাহু নাম ধারণ করে এই ব্যঙ্গ কাব্যখানি কিন্তু রচনা করেছিলেন। অর্থাৎ মিঠে করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোরীয় কোমল কাব্যের একটা প্যারোডি বলতে পারো, যেটা শ্রী রাহু কিন্তু এই প্যারোডি রচনা করেছিলেন। আবার আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের মিঠে করা নামেও একটা কাব্যগ্রন্থরও কিন্তু পেয়েছি। মিঠে করা নামের সুকান্ত ভট্টাচার্যেরও কিন্তু একটা কাব্যগ্রন্থ রয়েছে। হ্যাঁ, এরপরে রয়েছে গ্রন্থ মেঘদূতম। নামটাও প্রত্যেকেরই জানা। মেঘদূতম মন্দাক্রান্ত ছন্দে লেখা সংস্কৃত একটা তোমার দূতকাব্য বলতে পারো। অবশ্যই কবির নাম বলার কোনো প্রয়োজনই নেই, প্রত্যেকেই জানো। মহাকবি কালিদাস এটা লিখেছিলেন। বিষয়টা যে কোনো যক্ষ প্রভু কুবের কর্তৃক এইরূপে অভিশপ্ত হয়েছিল যে 1 বছর তাকে প্রিয় গৃহ সহ্য করতে হবে। সেই অনুসারে সে রামগিরি পর্বতে এসে বাস করে। পরে আষাঢ়ের প্রথম দিবসে নবজলধর সন্দর্শনে তার প্রিয়া গৃহ সন্তপ্ত হৃদয় উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে তখন সেই মেঘকে দূতরূপে কল্পনা করে তাকে নিজের প্রেমিকার কাছে পাঠাতে চায় এবং তার নিকট নিজের বৃহকাতর হৃদয়ের সুগভীর প্রেমোচ্ছ্বাস ব্যক্ত করতে থাকে। এটা পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এই 2 ভাগে বিভক্ত। মেঘদূতের মল্লিনাথকৃত টিকাই সবথেকে প্রসিদ্ধ। বিলাতের রয়্যাল এসেটিক সোসাইটি মল্লিনাথের পূর্ববর্তী টিকাকার বল্লভদেবের টিকা প্রকাশ করেছিলেন। উইলসন সাহেব দ্য ক্লাউড মেসেঞ্জার নামে এর একটি পদ্যানুবাদ ইংরেজিতেও কিন্তু প্রকাশ করেছিলেন। ফলে বুঝতেই পারছো বন্ধু, মেঘদূত একটা বিখ্যাত সংস্কৃত সাহিত্যের তাবর দূত কাব্য। মেঘ যেহেতু এখানটায় দূত বা বার্তাবাহতে কাজ করেছে, তাই এর নাম করা হয়েছে কিন্তু মেঘদূত। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বলার অপেক্ষা রাখে না, বাংলা মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কাব্য তার প্রবর্তী অমিত্রাক্ষর ছন্দে লেখা। কবিগুরু বাল্মীকি প্রণীত রামায়ণ অবলম্বনে বীরবাহুর মৃত্যুর পর থেকে ইন্দ্রজিতের মৃত্যু পর্যন্ত ঘটনা এখানে বর্ণিত হয়েছে, কিন্তু সর্বত্র রামায়ণের ঘটনা অবলম্বন করা হয়নি। রামচন্দ্রের প্রেতপুরীতে গমন এবং পিতৃ সন্দর্শন
প্রমিলার লঙ্কা প্রবেশ প্রভৃতি অতিরিক্ত বিষয়গুলি কবি নিজে কল্পনার দ্বারা বা ইউরোপীয় গ্রন্থের ভাব অবলম্বনে রচনা করেছেন। মাইকেল মধুসূদন মেঘনাদ বধ আমাদের রামায়ণের কিন্তু নবমূল্যায়ন। এখানে তিনি ধর্মকে নতুন রূপে মূল্যায়ন করতে চেয়েছেন, অর্থাৎ মানবতাকে এখানটায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাই এখানে রাম নয়, তার কাছে রাবণই কিন্তু নায়ক হয়ে উঠেছে। রাম লক্ষণ নয়, ইন্দ্রজিৎ কিন্তু তার কাছে ফেভারিট হয়ে উঠেছে। অর্থাৎ নতুন রূপে কিন্তু মানবতা দিয়ে এই জিনিসটাকে মূল্যায়ন করতে চেয়েছেন। বাংলা সাহিত্যের প্রথম লিটারেরি এপিক তোমার মেঘনাদ বধ কাব্য, মানে ভাবা যায় না একটা মহাকাব্য প্রথম মাইকেল মধুসূদন দত্ত আনছেন, এবং টোটালটা তার ব্ল্যাঙ্ক ভার্স ছন্দে কিন্তু লিখছেন। বাংলা সাহিত্যে একটা আলাদা গুরুত্ব কিন্তু রয়েছে। আমি যখন সাহিত্যের ইতিহাস পড়েছি তখন এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি বন্ধু আজও বর্ণানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাসে মবর্ণ নির্মিত সপ্তম ক্লাসে আর টোটাল 70 নম্বর ক্লাসে তোমাদের একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।